বর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আলোচনা করব ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র বা বাস্তুবিদ্যা বা ইকোসিস্টেমের বাস্তুরীতি বা ইকোসিস্টেমের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় ভিডিও। আগের ভিডিও আমরা ইকোসিস্টেম সম্বন্ধে জেনেছি, আজকে বাকি কিছু জিনিস যাবো, কারণ ইকোসিস্টেম চ্যাপ্টারটা অনেক বড়, যেটা তোমাদের সিলেবাসে আছে। আমরা সিলেবাসটা দেখি। দেখো, আমরা এই যে চলছে আমাদের 3 নম্বর টপিকটা চলছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর টপিকটা চলছে। আমরা ইকোলজি করে নিচ্ছি। আমরা ইকোসিস্টেমে আগে দিয়ে একটা ভিডিও হয়ে গেছে, আমার আজকে দ্বিতীয় ভিডিও, দ্বিতীয় পার্টে, ইকোসিস্টেমের দ্বিতীয় পার্টে আমরা আলোচনা করবো। তারপর আমরা আলোচনা করবো ফুড চেইন। দেখো, তোমাদের প্রাইমারি টেট হওয়ার একটা সম্ভাবনা আছে। এবার অনেকে অনেক যে অনেক রকম কথা বলছে, কে বলছে হবে কি হবে না। দেখো, আমি এইটা কথা বলি, দেখো যতক্ষণ না নোটিশ না আছে, ঠিক আছে তুমি পড়া করছো না, কিন্তু একটা দিনে 2 ঘন্টা একটা প্রাইমারি টেটটা তুমি পড়ে রাখো, ঠিক আছে। তুমি যদি অন্য পরীক্ষার জন্য যাও তাহলে ঠিক আছে, প্রিপারেশনের সঙ্গে তুমি যেহেতু ডিএলএড করেছো, তখন 2022-এ হচ্ছে, 2023-এ হচ্ছে, 2024-এ হবে না, কোনো গ্যারান্টি নেই। কেন? যেহেতু প্রতি হচ্ছে ট্রেনিংয়ের কথা আছে। এবার যতক্ষণ নোটিফিকেশন আছে, এটা কনফার্ম হচ্ছে না যে হ্যাঁ পড়বো কি পড়বো না, কিন্তু দেখো এটা পড়ে রাখো, কেন সিলেবাস অনেক বড়। তুমি কোশ্চেন কেন কঠিন সহজ হচ্ছে না, যেটা সহজ হয়ে যাবে, কোশ্চেন কোনো অনেক কঠিন হচ্ছে, ঠিক আছে। তাই একটা নির্দিষ্ট সময় পড়ে রাখো, তাহলে কি হয়, তোমার একটা সিলেবাস একটা কমপ্লিট থাকবে। তারপর যদি তাও নোটিশ আছে, তুমি রিভাইজ করতে পারবে। এবার যদি না হয় তাহলে তোমার পড়া থাকলো। আশা করি হবে না, মানে আর কি প্রাইমারি হবে না, হবে। ঠিক আছে, হয়তো এই ডিসেম্বর না জানুয়ারি ফেরত দিয়ে ট্রান্সফার করতে পারে, ঠিক আছে। যাই হয়তো ভালো পড়াশোনা করো, আমি সিলেবাসটা পুরো কমপ্লিট করেছি তোমাদের যা আছে সিলেবাসে, তারপরে তোমার সময়তে পড়ে নিও, ঠিক আছে। কি বলছে, প্রথমে আমরা ইকোসিস্টেমের পার্ট মানে ইকোসিস্টেম কাকে বলে, তার বৈশিষ্ট্য, তার সিনেমা, যে আজকে কিছু আরো এক্সট্রা কিছু তথ্যগুলি জানবো, যেগুলো ইকোসিস্টেম সঙ্গে রিলেটেড, ঠিক আছে। এগুলো পরীক্ষায় আসবে, মানে ঘুরে বেঁচে আসতেই পারে। বলছে প্রথম হচ্ছে মাইক্রোবায়োসিনোসিস কি। মাইক্রোবায়োসিনোসিস বলতে কোনো বায়োসিনোসিস অন্তর্গত পারস্পরিকভাবে ক্রিয়াশীল অণুজীবদের বোঝায়। বায়োসিনোসিস মানে জীবকে বোঝায়, জীব। একটি জীব গোষ্ঠী পরস্পরে অন্তঃসম্পর্কে যে পরস্পরভাবে ক্রিয়াশীল অণুজীবকে বোঝায় বায়োসিনোসিস, মানে যে এই জীবগুলো আছে এদের মধ্যে একটা জীব একটা জীব প্রত্যেকের মধ্যে কি একটি অন্তঃক্রিয়াশীল করে আছে, একে বায়োসিনোসিস বলে। মানে বায়োসিন মানে একটা মাইক্রোবায়োসিস মানে একটা, বা একটা মাইক্রো মানে কি ছোট, একটা বায়ু মানে জীব গোষ্ঠী, একটি ছোট মানে ছোট ছোট পানির মধ্যে যে অন্তঃক্রিয়া হয় একটি জীব গোষ্ঠী, ছোট ক্ষুদ্র জীব গোষ্ঠীর মধ্যে, মানে যারা তো অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখতে হয়, তাদের মধ্যে যে একটা অন্তঃক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা যে সেটাকে বলছে মাইক্রোবায়োজেনেসিস, বায়োসিনোসিস, ঠিক আছে, এটা মনে রাখবে একটু। তা বিয়োজক, ডিকম্পোজার, মাইক্রো কনজুমার কাকে বলে। তো মাইক্রো মানে সবসময় ছোট, এই যে মাইক্রো, এই যে মাইক্রো মাইক্রো মানে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে দেখো, ঠিক আছে। বিয়োজক মানে আমরা পড়েছিলাম, বিয়োজক যারা মৃত উদ্ভিদের প্রাণীদের দেহাবশেষকে সরল জটিল খাদ্যকে সরল খাদ্য পরিণত করে তাদের খাদ্যগুলি গ্রহণ করে, এটা বলছিলাম। কি বলছে, বিয়োজকরা মৃত উদ্ভিদ ও প্রাণীর প্রোটোপ্লাজমে জটিল রাসায়নিক যৌগগুলিকে, এটা জটিল, আমরা আগে পড়েছিলাম, জটিল যৌগগুলি ভেঙে কিছুটা নিজেদের মতো পুষ্টির জন্য ব্যবহার করে, বাকিটা অজৈব লবণ হিসেবে প্রকৃতি ফিরে দেয়। দেয় সবুজ এই লবণগুলিকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তার মানে কি, দেখো বিয়োজক মানে দেখো একটা, তো এই যে সবাই যে যখন এই যে এই যে দেখো কেঁচো কেনো বা কোনো পাখি, এই যে এগুলো সব বিয়োজক, ঠিক আছে। এরা কি, এদের কাজ হলো এদের টুকরো টুকরো ছোট করে খাইয়ে দেয়, মানে তাদেরকে মানে যে মৃত উদ্ভিদ পানি দেখে কোনোটা হয়তো ইঁদুর পড়ে আছে বা কোনোটা পাখি মরে পড়ে, তাকে দেখো কিছুদিন দেবে, তাকে মানে পোকা টোকা লেগে যাচ্ছে, পোকা টোকা এগুলো কি, এগুলা বায়োজক, বিয়োজক বা ডিকম্পোজার, তাকে দেখো কিছু করে পোটাটা মাটির সাথে মিশে যাচ্ছে, মানে কি ওটা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু তাকে কি তার শরীরটাকে টুকরো টুকরো করে ছোট করে তাকে জটিল যোগ করে সহজ করে মাটিতে মিশিয়ে দিয়েছে। বাকি এই যে যখন মাটিতে মিশে যাচ্ছে, সে যে সবুজ উদ্ভিদের লবণাক্ত খাদ্যগুলি, সেগুলো কি ব্যবহার করে, সবুজ উদ্ভিদ তার সার হিসেবে ব্যবহার করে। দেখো না, অনেক সময় গাছের গোড়ায় পচা মাছ বা কোনো প্রাণীদের দেখে দেয়, কেন? যাতে ওই দেহ থেকে যে প্রোটিনটা সেটা ওই গাছ গ্রহণ করতে পারে। কেন? তখন যখন কোনো পচা চিজ রেখে দিবে, সেখানে আস্তে আস্তে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস বিয়োজক সেটাকে ভেঙে ক্ষুদ্র করে জারিত করবে, তারপর কি হবে, সেখান থেকে সেটা উদ্ভিদরা ব্যবহার করবে। তাই বিয়োজক মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো সব বিয়োজক, ঠিক আছে। যে এই যে বেটা কেনো কেঁচো পাতাপালা, এগুলো কি সব ভেঙে ভেঙে সব যে এগুলো টুকরো টুকরো করে দেয়, ঠিক আছে, বিয়োজক বলা হয়। বিয়োজিত মানে বিয়োজিত করে দিয়ে। তারপর উৎপাদক খাদক, আমরা আগে পড়েছি, উৎপাদক মানে যে নিজে খাদ্য যে তৈরি করে, আর খাদক যা উৎপাদকের উপর ডিপেন্ড করে, যা অন্যের খাওয়ার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। খাদক মানে উৎপাদকরা, খাদকরা কি উৎপাদকের উপর ডিপেন্ডেন্ট করে। তাহলে এখানে আজকে পড়ো উৎপাদক ও খাদক বলে কিছু পার্থক্য দেখো। এরা কি নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে, বললাম আমরা যে নিজে খাদ্য নিজে তৈরি করতে পারে, গ্রহণ করে উৎপাদক, যেমন সবুজ উদ্ভিদ যারা দেখা পাচ্ছে নিজেরা খাদ্য নিজে উৎপন্ন করতে পারেন, তাই এরা সবুজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর এরা নির্ভরশীল। যেমন মানুষ যেমন উদ্ভিদ নির্ভরশীল, বিভিন্ন প্রাণী আমাদের মাছ মাংস ডিম খাচ্ছে, যা খাচ্ছে কোথাতে, প্রাণীর উপর নির্ভরশীল। এরা সৌরশক্তি সরাসরি কাজে লাগাতে পারে, এদের দিয়ে আবদ্ধ করতে পারে। এরা সৌরশক্তি কাজে আবদ্ধ করতে পারে না, মানে কি, সবুজ উদ্ভিদ কি করে, সবুজ উদ্ভিদ সূর্য থেকে সৌরশক্তি তাদের সরাসরি দেহেতে ক্লোরোফিলের মাধ্যমে দেহেতে আবদ্ধ করতে পারে রাসায়নিক শক্তিতে, এটাই বলছে। এদের শরীরে ক্লোরোফিল আছে,
এদের শরীরে কিছু ব্যাকটেরিয়া বাদে ম্যাক্সিমাম শরীরে যারা নিজের খাদ্য উৎপাদক, ম্যাক্সিমাম উৎপাদকের শরীরে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল থাকার জন্য এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিছু ব্যাকটেরিয়া যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু তাদের ক্লোরোফিল নেই। তারা আমরা বলেছিলাম যে কেমোস্ট্রাফিক যেমন আর কি মাইক্রো রাসায়নিক সবুজি যেগুলা তার সূর্যালোক পাওয়া যায় না, তারা তোমার এনার্জি থেকে, শক্তি থেকে, সমুদ্রের গভীরে শক্তি থেকে, ভূতাপ শক্তি থেকে তারা তার খাদ্য তৈরি করতে পারে, এটা বলেছিলাম। এদের শরীরে কোনো ক্লোরোফিল থাকে না, খাদ্যদের শরীরে কোনো ক্লোরোফিল থাকে না। দেখো পাখি, যারা কি উৎপাদকের ডিপোজিট, এদের শরীরে কোনো ক্লোরোফিল থাকে না। এরা কাদের উপর ডিপেন্ড করে? উৎপাদকের উপর ডিপেন্ড করে। কাজে উৎপাদকরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করতে পারে, ফলে এরা পরিবেশে অক্সিজেন জমা দেয়। কি উৎপাদক কি করে? যেমন উৎপাদক নেই সবুজ উদ্ভিদ, এরা ক্লোরোফিল থেকে আমাদের বায়ুমণ্ডলকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং সেখান থেকে অক্সিজেন বায়ুমণ্ডলে দেয়। তার মানে কি এরা বায়ুমণ্ডলে অক্সিজেন যোগান দেয়। খাদক পানির কি অক্সিজেন উৎপাদন করতে পারে না, এরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে। মানে দেখো জিনিসটা দেখো, এবার দেখো এবার যদি বলে উৎপাদকরা কি করে? পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, CO2 নেয়। বলে CO2 কোথায় উৎপন্ন হয়? এই খাদক থেকে। আমরা যখন প্রশ্বাস ছাড়ি, নিঃশ্বাস ছাড়ি, প্রশ্বাস নেই, তখন কি আমার যে নিঃশ্বাস ছাড়ার সময় কি আমার শরীরে কি নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড কে নেয়? সবুজ উদ্ভিদ নেয়। তার মানে কি উৎপাদক, খাদক আর উৎপাদক একে উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যেমন উৎপাদক পরিবেশ থেকে কি দেয়? অক্সিজেন দেয়, তেমন কি পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নেয়। তাহলে সেই তেমন কি খাদকরা কি পরিবেশে কার্বন ডাই অক্সাইড দেয়, ঠিক আছে, যেগুলো উৎপাদনের কাজে লাগে। বুঝতে পারছো কত ইন্টারডিপেন্ডেন্ট? তাই দেখছো আমার পরিবেশে বেঁচে থাকার জন্য গাছ এবং মানুষ সবাইকে একে অপরের সঙ্গে নির্ভরশীল থাকতে হয়। কেন? খুব একে অপরের সঙ্গে রিলেটেড, ঠিক আছে? তাহলে যে উৎপাদক সংখ্যা বেশি হয়, উৎপাদকের পরিপৃথিবীতে সংখ্যা জনসংখ্যা বেশি হয়, কারণ উৎপাদকের সংখ্যা থেকে খাদ্যের সংখ্যা কম হয়। সবসব পরিবেশে উৎপাদকের সংখ্যা বেশি। দেখো সবুজ উদ্ভিদ কত হাজার হাজার কোটি কোটি, তারপর খাদ্য কি আছে, কিন্তু তখন আমরা গাছপালা কেটে দিচ্ছি, তাদের ধ্বংস করে দিচ্ছি, ঠিক আছে? এটা মনে হবে যে উৎপাদকের সংখ্যা সবসময় বেশি। তাহলে কি উৎপাদকরা নিজের খাদ্য নিজে তৈরি করতে, খাদ্য নিজে খাদ্য তৈরি করতে পারে না। উৎপাদকদের ক্লোরোফিল আছে, খাদ্যদের ক্লোরোফিল নেই। উৎপাদকরা কি পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন ছাড়ে, আর খাদ্যরা কি পরিবেশ থেকে অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে, ঠিক আছে? এইভাবে জিনিসটা মনে হবে। এরা সবুজ উদ্ভিদ, এদের 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 সংখ্যা বেশি, এদের সংখ্যা কম, এইভাবে জিনিসটাকে মনে রাখবে। তারপর তো কি আছে? খাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য কি? খাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য কি? খাদকরা কি উৎপাদক বা অন্যান্য প্রাণীর খাদ্য সব গ্রহণ করে। গরু, ছাগল, বাঘ, সিংহ, মানুষ, এরা কি অন্যান্য উৎপাদকের উৎপাদক। গরু কেমন কি? গরু কি ঘাস খায়, ছাগল ঘাস খায়, বাঘ কি যে হরিণকে খায়, এরা কি উৎপাদক। মানুষ খায়, এরা কি খাদক, এরা সব খাদক, ঠিক আছে? বিয়োজকরা কি? অনুবীক্ষণের জীব, মৃত উদ্ভিদ প্রাণী শরীরে জটিল যৌগকে ভেঙে সহজ যৌগের মধ্যে এটাই বলছে বিয়োজক। যেমন ছত্রাক ব্যাকটেরিয়া, এটা বলেছেন যে বিভিন্ন ছত্রাক ব্যাকটেরিয়া এরা কিছু তোমার বিভিন্ন প্রকার ছত্রাক ব্যাকটেরিয়া, এগুলা কিসের তোমার যে তোমার ইসের উদাহরণ, ঠিক আছে? তোমার বিয়োজকের উদাহরণ, ঠিক আছে? এই যে যেমন ছত্রাক, উদ্ভিদ, এরা ব্যাকটেরিয়ারা, এদের যে এরা দেখো সাপ, এখানে পেঁচা, শুয়োপোকা, এরা পচে গেলে কি এদিকে ভেঙে এদের শরীরকে পচে সেখানে গলে সেখান থেকে পুষ্টির শোষণ করে জীবিত থাকে। তা উৎপাদক বীজ এবং পার্থক্য কি? উৎপাদক নিজে খাদ্য নিজে তৈরি করে। বীজ কি? মৃত উদ্ভিদ থেকে এরা মৃত উদ্ভিদ পানি দিয়ে থেকে খাদ্য সংগ্রহ করে। এরা সরস্বতী দিয়ে আবদ্ধ করে, এরা সহজে আবদ্ধ পারে না। এরা সরস্বতী দিয়ে আবদ্ধ করতে পারে না। বীজ কি করে? বীজরা কিছু ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা কি এরা এই যে বীজ ছবি দেখছো, এরা কি? এরা মৃত উদ্ভিদের থেকে, মৃত উদ্ভিদ, পচা পাতা, এদের এদের দেহ থেকে পুষ্টির শোষণ করে এরা জীবিত থাকে। আবার যে সবুজ উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকা, এরা এরা খাদ্য সংশ্লেষ করতে পারে। কিন্তু বীজকদের দেহে ক্লোরোফিল নেই, ফলে এরা খাদ্য সংশ্লেষ করতে পারে না। কেন? এদের এদের শরীর ক্লোরোফিল নেই, তার কোথা থেকে খাদ্য সংশ্লেষ করবে? এরা আলটিমেটলি এরা কি করে? পচা উদ্ভিদ ও পানির দেহ থেকে খাদ্য সংগ্রহ করে। এরা ক্লোরোফিলের মাধ্যমে নিজে পুষ্টি সাধন করে। এরা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে। এটাই বলছি উৎপাদক বিয়োজক। এটা এদের পার্থক্য পরীক্ষা পড়বে, কিন্তু কনসেপ্ট তোমার ক্লিয়ার রাখতে হবে জিনিসটা কি কোনটা, ঠিক আছে? তাহলে বাস্তুতন্ত্র, আমার আগের দিন বাস্তুতন্ত্র সিনেমা পড়েছিলাম, যেমন পড়েছিলাম ওপেন ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম, নিউট্রাল, পড়েছিলাম না? এগুলা কিন্তু আজকে পড়বো যে স্থলজ বাস্তুতন্ত্র এবং জলজ বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র একটিক, মানে দেখো আমরা স্থলভাগে আমরা বাস করি, দেখো বাঘ, হরিণ, সাপ, যারা যারা স্থলভাগে বাস করে তাদের একটা আলাদা বাস্তুতন্ত্র আছে। আবার জলে সমুদ্র, পুকুর, হ্রদ যে সেখানে বসে তাদের একটা আলাদা বাস্তুতন্ত্র আছে। আবার স্থলভাগের বাস্তুতন্ত্র কয়টি ভাগ করেছে, মানে কি পার্বত্য অঞ্চল বাস্তুতন্ত্র, যে এলাকায় একটা আলাদা বাস্তুতন্ত্র আছে। নিম্নভূমি বা সমভূমি অঞ্চলে একটা বাস্তুতন্ত্র আলাদা আছে। মরুভূমি অঞ্চলে আলাদা বাস্তুতন্ত্র আছে। শীতল মরুভূমি অঞ্চল বা তুন্দ্রা অঞ্চলে একটা আলাদা বাস্তুতন্ত্র আছে। প্রতিটা অঞ্চলে একটা নিজস্ব বাস্তুতন্ত্র আছে, তাদের একটা নিজস্ব সাইকেল আছে, তাদের একটা নিজস্ব ইকোসিস্টেম আছে। কেন? সেখানে পার্বত্য অঞ্চলে এলাকায় যে বাস্তু সেখানে কি সমতল অঞ্চলে থাকবে না? তা আলাদা হবে। সমতল অঞ্চলে কি বাঘ, সেখানে পুকুর, নদী, নালা, খাল, বিল উপরে গিয়েছে, শুধু ঝর্ণা, পাহাড়, নদী, এগুলো থেকে পাহাড়, সেখানে আলাদা হবে, ঠিক আছে? সেখানে বাস্তুতন্ত্র সম্পূর্ণ আলাদা হবে।
উষ্ণ মরু অঞ্চল কি থাকে, সেখানে সেখানে কি সাপ থাকে, তারপর তোমার কি থাকে, বিষাক্ত বিষাক্ত যে প্রাণী থাকে, তাদের একটা বাস্তুতন্ত্র সেখানে আলাদা, এটা সেভ, তারপরে টিটি গিরগিটি সেখানে, ক্যাকটাস গাছ সেখানে সবার একটা বাস্তুতন্ত্র সম্পূর্ণ আলাদা, এটা মনে রাখবে। ঠিক আছে। তারপর থেকে তাহলে আমরা স্থলভাগে বাস্তুতন্ত্র কয় ভাগে ভাগ করে, 4 ভাগে। একটা পার্বত্য এলাকা, নিম্নভূমি সমাজতন্ত্র, উষ্ণ মরু অঞ্চল এবং শীতল মরুভূমি। ঠিক আছে। এই দেখতে হচ্ছে এটা বনভূমি, এটা বনভূমি, এটা বাস্তুতন্ত্র সমতল অঞ্চল। সেরকম জলজ বাস্তুতন্ত্র বা হ্যাবিটেট অনুযায়ী জলভাগে যে বাস্তুতন্ত্র সেখানে 2 ভাগে ভাগ করতে পারি। একটা মহাদেশীয় এলাকা স্বাদু জলের বাস্তুতন্ত্র, আর একটা সমুদ্র এলাকা লবণাক্ত জলের বাস্তুতন্ত্র, প্রচুর ইম্পর্টেন্ট। সাদা জল, দুটো জল, কিন্তু একটা স্বাদু জল, একটা লবণাক্ত জল। স্বাদু জলে যে বাস্তুতন্ত্র হবে, যে মাছ থাকবে, যে জীবজন্তু থাকবে, তাকে কি লবণাক্ত জল থাকবে না, সম্পূর্ণ আলাদা। লবণাক্ত জল মানে কি, বড় সমুদ্র, ঠিক আছে, বড় সমুদ্রে একমাত্র লবণাক্ত জল। কিন্তু হ্রদ, যেমন নদী বাস্তুতন্ত্র, হ্রদে বাস্তুতন্ত্র, পুকুরে বাস্তুতন্ত্র, জলাশয়, এগুলা কিসের বাস্তুতন্ত্র, এগুলা সবার মিষ্টি জলের বাস্তুতন্ত্র। বুঝতে পারছো। আবার যে মেলাকা লবণাক্ত জল বাস্তুতন্ত্র কি হয়, অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, মানে কি আলাদা করছে না জলভাগে যে বাস্তুতন্ত্র, তা নদী একটা বয়ে যাচ্ছে, তার একটা আলাদা যে নদী বয়ে যাচ্ছে, তার মধ্যে যে একটা থাকে, তার মধ্যে একটা আলাদা বাস্তুতন্ত্র থাকবে। আবার এর মধ্যে যে হ্রদ আছে, তার জলাশয় আছে, পুকুর আছে, সেখানে একটা আলাদা বাস্তুতন্ত্র থাকবে। ঠিক আছে। তো এই যে সমুদ্রে, এই যে এখান থেকে সমুদ্রের বাস্তুতন্ত্র ধরে যদি এখান থেকে মানে এসে নদী বাস্তুতন্ত্র, তার পার্শ্ববর্তী আলাদা চাষবাস হচ্ছে, তার এখানে ধান চাষ হচ্ছে, সেখানে কিছু হচ্ছে, সেখানে তার একটা নির্দিষ্ট সিস্টেমের আলাদা থাকে। আবার সমুদ্রের বাস্তুতন্ত্র দেবে। আবার দেখো নদী, হ্রদের একটা থাকবে, হ্রদকে কেন্দ্র করে একটা বাস্তুতন্ত্র হবে। পুকুরের দেখো, তো পুকুরে থাকে বক থাকবে, সেখানে ছোট মাছ, বড় মাছ, প্লাঙ্কটন, বিভিন্ন খাওয়া দাওয়া হচ্ছে সেখানে। ঠিক আছে। হাঁস পাখি সেখানে আছে, জলাশয় বাস্তুতন্ত্র। আর সমুদ্র এলাকায়, সমুদ্র এলাকায় 2 ভাগ আছে। অগভীর সমুদ্র, তখন এখানে যে অগভীর সমুদ্র ধরি, আর একটা গভীর সমুদ্র ধরি। অগভীর সমুদ্রে কি ছোট ছোট মাছ থাকবে, আর গভীর সমুদ্রে বড় মাছ থাকবে, সেখানে কি আরো বড় থাকবে, হাঙ্গর, তিমি টিমি থাকে। ঠিক আছে। এইভাবে সেখানে আলাদা বাস্তুতন্ত্র, সেখানে বাস্তুতন্ত্র একটা পার্থক্য থাকে। সমুদ্রের বাস্তুতন্ত্র এটা, একটা অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র, গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র মনে রাখবে একটু। তাই এই কনসেপ্ট ভালো। ইকোটোন, একে ভালো করে এটা শব্দ ভিড়ে নির্ভর করে। ইকোটোনটা কি, ইকোটোন হলো, ইকোটোন হলো দুটি বিভিন্ন ভিন্ন বায়ুম বা বাস্তুতন্ত্রের সীমানা গড়ে ওঠা এক, ওই দুই বাস্তুতন্ত্রের মিশ্রণ অবস্থা, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে দুটি পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তন ও মিশ্রণ অবস্থাকে ইকোটোন বলে। যেমন কি, যেমন নিরক্ষ বৃষ্টি অরণ্য বাস্তুতন্ত্র, মরুভূমি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী মিশ্র অঞ্চল, ক্রান্তীয় সাভানা হচ্ছে। তেমনি সমুদ্র বাস্তুতন্ত্র বা স্থলভাগে বাস্তুতন্ত্র মধ্যবর্তী হলো ইকোটোন উপকূল বাস্তুতন্ত্র। জিনিসটা ভালো মনে রাখো, দুটি বাস্তুতন্ত্র এখানে ভালো করে আছে। দেখো এখানে আমি এখানে ডাকটা এখানে দেখো, এটা আছে, এটা কি, এই সবুজটা, এটা সমুদ্রের জল বাস্তুতন্ত্র। ঠিক আছে। আর এই পাশে স্থলভাগ বাস্তুতন্ত্র। দেখো দুটো আলাদা, একই সঙ্গে মিস হচ্ছে, স্থলভাগে বাস্তুতন্ত্র এবং জলভাগে বাস্তুতন্ত্র। দেখো জলভাগে কি থাকে, মাছ থাকে, হাঁস থাকে, তো এগুলো থাকে। কিন্তু স্থলভাগে কি থাকে, পাখি থাকে, তাদের জীবজন্তু থাকে। কিন্তু কিছু প্রাণী আছে যা স্থল থাকে, আবার জলেও থাকে। যেমন এখানে দেখো কচ্ছপটা, দেখো কচ্ছপটা এ কিছুক্ষণ, এ কিছু স্থলে থাকে, আবার কিছু জলে থাকে। আবার ব্যাঙ দেখো, জলেও থাকে, স্থলেও থাকে। তার মানে কি, এরা কি, এরা ইকোটোন। এরা হচ্ছে ইকোটোন। এই যে অঞ্চলটা, এই যে ট্রানজিশন অঞ্চলটা, একা ইকোটোন লাইন, ওটা ইকোটোন বলে। মানে এই এই অঞ্চলে এমন কিছু প্রাণী দেখা যায়, তারা যাদের মধ্যে সে জলে থাকতে পারে আর স্থলেও থাকতে পারে। এই যে মিশ্র অঞ্চল, ঠিক আছে। এই প্রাণীরা জলের স্থলে দুইটা থাকে। এই যে অঞ্চলে যেসব প্রাণী থাকে, ইকোটোন বলা। ঠিক আছে। ইকোটোন মানে কি বলছে, দেখো দুটি বাস্তুতন্ত্র, একটা বাস্তুতন্ত্র, দুটি বাস্তুতন্ত্র, মানে তাদের মিলন, তাদের মাঝবর্তী অঞ্চলটা। ধরো এখানে বলছে এই যে ছবি দেওয়া আছে, সুন্দর করে দেখো, এই এই একটা বাস্তুতন্ত্র, একটা বাস্তুতন্ত্র। ঠিক আছে। আবার একটা বাস্তুতন্ত্র, এটা একটা নিজস্ব বৈশিষ্ট্য। দেখো এটা ডট 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 আছে, এখানে সব 4 কোণ আছে। কিন্তু এই যে মধ্যবর্তী অঞ্চলে দুটি বাস্তুতন্ত্র পানি দেখা যায়। ঠিক আছে। এইটা বলে ইকোটোন, এটা বলে ইকোটোন অঞ্চল, টোন, ইকোটোন। কেন, এই অঞ্চলে দুটি বাস্তুতন্ত্রের মিশ্রণ দেখা যায়। এখানে দুই বাস্তুতন্ত্রের প্রজাতির মধ্যে সংঘর্ষ, একটা প্রজাতি মানে মিশ্রণ প্রজাতি দেখা যায়। ঠিক আছে। এই যে মানে কচ্ছপ, এটা কি কচ্ছপ, এরা হচ্ছে ইকোটোন অঞ্চলের অধিবাসী। আবার দেখা যাচ্ছে যে মরু, এখানে হচ্ছে নিরক্ষ অঞ্চলে, নিরক্ষ অঞ্চল কি, নিরক্ষ জলবায়ু অঞ্চল। আর এটা কি তোমার তোমার হচ্ছে মরু জলবায়ু, মরু নিরক্ষ আর মরুর মধ্যে দেখি যে ক্রান্তীয় জলবায়ু অঞ্চল। মানে কি, নিরক্ষ অঞ্চলে লম্বা লম্বা গাছ হয়, প্রচুর হয়। আর মরু অঞ্চলে কি, গাছ ছোট সব বালি। এর মধ্যে থেকে সাবানা তৃণভূমি, সাবানা অঞ্চল তৃণভূমি সৃষ্টি হচ্ছে। যেমন আফ্রিকাতে আছে, যেমন নিরক্ষ অঞ্চলের বায়ু, তারপর মরু, তার মাঝে সাবানা তৃণভূমি। আফ্রিকার সাবানা বিখ্যাত তৃণভূমি আছে। ঠিক আছে। এগুলো ইকোটোন পরীক্ষা বলে। ইকোটোন কি, ইকোটোন হচ্ছে এক কথা হলো দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থল, সংযোগস্থল, যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ দেখা যায়, একটা নতুন প্রজাতির উদ্ভিদ বা প্রাণী দেখা যায়। ইকোক্লাইন কাকে বলে, দুটি আলাদা বাস্তুতন্ত্রের মধ্যে মিশ্রণের প্রবণতা, ট্রানজিশন টেন্ডেন্সিকে বলা হয়। দেখো ইকোক্লাইন মানে, ক্লাইন মানে ঢালু, ক্লাইন মানে ইনক্লাইন বা ক্লাইন। এখানে দেখো, এখানে বলেছি দেখো, পার্বত্য অঞ্চলে তুমি নিচে থেকে যত এবার গাছের সংখ্যা ছোট হচ্ছে, তারপর যত গাছগুলো বড় হচ্ছে, তারপরে দেখো গাছের একটা চেঞ্জ হয়েছে, গাছগুলো পাতা কম কি লম্বা শুরুর মতো হচ্ছে। মানে এই যে দেখো, এই যে ক্লাইন, এখানে একটা বাস্তুতন্ত্র একটা আলাদা, এখানে একটা বাস্তুতন্ত্র একটা আলাদা। ঠিক আছে। সমভূমি একটা বাস্তুতন্ত্র,
তার মিডিলে একটা বাস্তুতন্ত্র এবং উপরে একটা বাস্তুতন্ত্র, তিনটার মধ্যে যে পার্থক্য দেখো তুমি কি পাচ্ছ, যে ইকোক্লাইন মানে এটা তুমি তার পরিবর্তন পাচ্ছ, ঢাল একটা রেখা বরাবর তার পরিবর্তন পেয়ে যাচ্ছ, ঠিক আছে, সেটা হচ্ছে ইকোক্লাইন বলেছে। যেমন শিলিগুড়ি বা জলপাইগুড়ি পর্বতে দার্জিলিং যাওয়ার পথে গাছপালার দিকে নজর রাখলে উদ্ভিদের মধ্যে পরিবর্তন পথ দেখা যায়। মানে কি তুমি একটা দেখো, তুমি যদি দেখো তুমি একটা যে গাছে যে একটা প্রজাতির মানে যে পরিবর্তন সেটা হচ্ছে ইকোক্লাইন, ধীরে দেখতে পাবে। তুমি একটা জঙ্গল থেকে মরুভূমি দিয়ে যাচ্ছ, দেখো হঠাৎ করে জঙ্গলের সাথে মরুভূমি শুয়েছে, এরকম হয় না। আস্তে আস্তে হয়তো ছোট পথে যদি জঙ্গলে যাও, তা আস্তে 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 মরু জঙ্গলে পুরো কমছে, হালকা ফাঁকা আছে, তারপর ছোট ছোট গাছ তার মধ্যে থেকে তারপর আস্তে মরুভূমি শুরু হচ্ছে, সেরকম। আবার যে মরুভূমি থেকে জঙ্গলে সেম টু সেম, মানে ইকোক্লাইন মানে যে ধারে ধারে এই যে বলছি না, এই যে বলছে ইকো টোন দুটি বাস্তবতা সংযোগ স্তর, এই যে সংযোগ স্থলটা হচ্ছে কি হলো, এখানে আর বৈশিষ্ট্য আস্তে আস্তে কমছে, এখানে আর বৈশিষ্ট্য আস্তে আস্তে কমছে, তেমন কি কিন্তু এই যে কমা যে অঞ্চলে এই যে দেখো এর বৈশিষ্ট্য আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইকোক্লাইন। ক্লাইন মানে পরিবর্তন, যে পরিবর্তন চোখে পড়ছে আমাদের, যে একটা রেখার বরাবর, একটা রেখা বরাবর এখানে তোমার নিক্ষেপণভূমি অঞ্চল, তারপর আস্তে আস্তে গাছগুলো হাই ছিল, গাছগুলো ছোট 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 যে এখানে হচ্ছে, তারপর আবার কি হচ্ছে মরুভূমি তৈরি হয়েছে। এই যে একটা ঢাল, তুমি এখন গাড়ি নিয়ে যাও, যেতে হবে গাছগুলো পরিবর্তন হচ্ছে, তারপর মরুভূমি, এই যে একটা পরিবর্তন, সেটাকে হচ্ছে ইকোক্লাইন বলা আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে ইকোক্লাইনটা কি। ইকোলোকি নিচ ইকোক্লাইন ও ইকোটোন, এগুলো ভালো করে মনে রাখবে, যে পরীক্ষা পড়বে। ইকোক্লাইন হচ্ছে তোমার, ইকোটোন হচ্ছে তোমার কি দুটি বাস্তব সংযোগস্থল। ইকোক্লাইন আছে, ক্লাইন মানে কি, ইকোক্লাইন মানে রেখা, একটা রেখা, যে রেখা বরাবর দেখে গেলে বিভিন্ন প্রজাতির পরিবর্তন হচ্ছে, যে একটা থেকে একটা তার পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইকোক্লাইন। এজ ইফেক্ট কি দেখো, এজ ইফেক্ট হলো আবার কিরকম জিনিসটা হচ্ছে, এজ হলো দুটি পাশাপাশি অবস্থা বাস্তুতন্ত্র বা বায়ুমের সীমানাবর্তী অঞ্চলে পারস্পরিক প্রভাবে জীবগোষ্ঠী ও প্রজাতির মধ্যে যে গঠনগত পরিবর্তন হয় তাকে, যে পরিবর্তন তাকে এজ ইফেক্ট বলে। দেখো দেখো এই যে দেখো যে একটা ধরো একটা জলজ বাস্তুতন্ত্র করেছিলাম, এটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র, যেমন সেই ছবিটা একটু দেখি ভালো করে দেখো। আমরা এখানে পড়ছিলাম কি জলজ বাস্তুতন্ত্র, এখানে এই ছবিটা এখানে মনে মিল করে, এই ইফেক্টের মধ্যে তোমাদের কি দেখা যায় দেখো। দেখো এই যে হাঁস, এই যে মাছ, এদের মধ্যে জলে যে বাস্তুতন্ত্র বৈশিষ্ট্য লেখা যায়। আবার এখানে যদি বাঘ, ভালুক, হরিণ, মানুষ, এদের মধ্যে স্থলভাগে বাস্তুতন্ত্র দেখা যায়। কিন্তু এই যে কচ্ছপ, ব্যাং, এদের মধ্যে দেখো এজ ইফেক্ট হয়ে গেছে। এদের মধ্যে দুইটা বৈশিষ্ট্য, এরা স্থলেও থাকলে থাকতে পারে, জলেও থাকলে থাকতে পারে, ব্যাং জলেও থাকতে পারে, স্থলেও থাকতে, মানে এরা এজ ইফেক্টের মধ্যে পরিবর্তন হয়েছে, এদের মধ্যে শরীর এমন পরিবর্তন হয়েছে, কেন এরা দু জায়গায় থেকে থেকে এদের শরীর পরিবর্তন করেছে, এরা জলেও থাকলে ক্ষতি হবে না, স্থলেও থাকলে ক্ষতি। কিন্তু দেখো হাঁস যদি উপরে উঠে আসে, সে বাঁচতে পারবে না, মাছকে উপরে রাখতে পারবে না স্থলভাগে, তেমন বাঘ হরিণকে জলে আনতে পারবে না, এবং মানুষ জলে থাকতে পারবে না। তার মানে কি এই যে মধ্যবর্তী যেটা আছে, এটা এজ ইফেক্ট বলা হয়। এই মধ্যবর্তী যে প্রাণীগুলো তাদের শারীরিক গঠনগত পরিবর্তন করে নিচ্ছে, তাকে এজ ইফেক্ট বলা হয়। মাথায় ঢুকেছে জিনিসটা, এটাই ছিল এখানে। তারপর দেখো, আচ্ছা ভালো করে মনে হয় যে এখানে যে 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 পয়েন্ট গুলো মানে এইগুলো টার্ম গুলো আছে খুব ইম্পর্টেন্ট। প্রথম ছিল কি তোমার ইকোটোন, দ্বিতীয় আছে কি ইকোলাইন, ইকোক্লাইন, তিনে আছে কি ইকো এজ ইফেক্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরীক্ষা পড়ে এজ ইফেক্ট কি। আরেকটা আছে নিচ বা নিচে বলতে কি বোঝায়। নিচ দেখো, নিজে বাসভূমি অর্থাৎ হ্যাবিটেশন এর মধ্যে পরিবেশ অনুসারে প্রাণীর জীবন ধারণের উপায় বা অবস্থানকে নিজ বলে, নিজ বা নিঃস্বে বলে। যে প্রাণী তার বাসভূমি এলাকা থেকে তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে, সেটাই তার নিজ। যেমন পরাশা উদ্ভিদ, অর্কিড নিজ, নিচে বড় গাছ, কেউটে সাপে নিচ হলো জঙ্গল, নদী হলো পাড়, শিলার ফাটল ইত্যাদি। তার মানে কি যে একটা প্রজাতি তার যেখানে থাকে, তার যেখান থেকে তার পুষ্টি খাবার, তার জীবনের ভরণ পোষণ যেখান থেকে কমপ্লিট হয়েছে, যেখান থেকে সেখান থেকে বলে তার যে অঞ্চলটা, সেখানে বলে ইকুয়ালিকে নিচ বলে। দেখো এখানে দেখো একটা এখানে ঢাল দিয়েছে নদী পাড়ে বা সমুদ্র থেকে, কিভাবে তুমি উপর দিকে যাচ্ছ, ঠিক আছে। এখানে কতগুলো প্রাণী আছে, পাখি আছে, এই একটা পাখি, এই একটা পাখি, এইভাবে দেখো এদের কিন্তু দেখো পাখি আলাদা হলে কিন্তু দেখো তার লেভেলটা কিন্তু আলাদা। দেখো এই পাখিটা একমাত্র ভূমির উপরিপৃষ্ঠের জিনিস খেয়ে বেঁচে থাকে, তার মানে কি এর উপরে, আর এই পাখিটা দেখো এবার গাছের উপরে, ঠিক আছে। মানে এদের যে এটা মানে এদের যে জীবনের পুষ্টিটা এই এই লেভেলের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপর দেখো আর একটা পাখি আছে, যে ক্যাব ম্যানি বার্ড, সে একটু মাটির একটু গভীর পর্যন্ত খাবার খুঁজে খেতে পারে। তার মানে কি এর যে খাবারের এর যে ইকোলিক নিচটা একটু মাটির গভীর পর্যন্ত আছে। দেখো এর যেমন মাটির উপর পর্যন্ত, এর মাটির গভীর পর্যন্ত ইকোলিক নিচেরটা লেভেলটা আছে। আবার কি হচ্ছে, আবার দেখো এর যে এখান থেকে শুরু করলে এর এতটা, এর দেখো এর কত নিচ পর্যন্ত, মানে এর জলের পাটা জল পর্যন্ত নামিয়ে দিয়েছে। এটা মানে জলের এত নিচ পর্যন্ত খুঁজতে পারে এবং স্থলের উপর পর্যন্ত খাবার নিতে পারে। তা এর ইকোলিকের নিচটা আরো বড়। তারপর দেখো এই পাখিটা দেখো, এই পাখির জলের কত নিচ থেকে একবারে নিচ পর্যন্ত খাদ্য সংগ্রহ করতে পারে, মানে কি তার ইকোলিকের নিচে যে গভীরতা অনেকটা বেশি, বুঝতে পারছো। কিন্তু এই পাখি কখনো এই নিচে খাবার খেতে পারবে না, এই পাখি এই খাবার খেতে পারবে না। আমাদের আরেকটা সারস পাখি দেখো একবারে গলা ডুবিয়ে একবারে এবারে সমুদ্রে মানে কি এবারে হ্রদে পুকুরের তলা পর্যন্ত এসে চলে যাচ্ছে, যেমন যতটা তার গলা পৌঁছায়, মানে তার যতটা গলা পৌঁছায় তার ততটা পর্যন্ত হচ্ছে তার ইকোলকে নিচ। মানে একটা পরিবেশে একটা উদ্ভিদ প্রাণী তার যতটা পর্যন্ত তার পুষ্টি খাবার সন্ধান করতে পারে, সেটা ইকোলকে নিচ। মানে এই চার এই যে পাঁচটা তার আলাদা আলাদা ইকোলকে নিচ আলাদা, ঠিক আছে, বুঝতে পারছি জিনিসটা।
যে এই পাখিটা তার কত এইবার তাহলে কি এর পাখি ইকোলিকে নিচ কতটা দিচ্ছে একবার মাটির নিচ পর্যন্ত, তারপরে আর একটু কম, তারপরে একটু বল। এই পাখি কখন এইসব জিনিস খেতে পারবে না, কারণ এর সেরকম সিস্টেম হয়ে গেছে, গলা হয়ে গেছে, তারপরে এর ঠোঁটের আকৃতি, তাদের শারীরিক পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আবার এই পাখি এত গভীর মধ্যে জলের মাছ খেতে পারবে না, পোকামাকড় যে খাদ্য খেতে পারবে না, কারণ সে তো ছোট। যে যার আলাদা আলাদা মানে দেখাটা বিভিন্ন পাখি, সব পাখি সব লেভেলে জল খেতে পারে, পুষ্টিক মূল্য বা খাবার খেতে পারে না, পারে না। কারণ যে যা শারীরিক গঠন অনুসারে সে সেইভাবে তার পুষ্টিদার সম্পূর্ণ করে। এটাই বলেছে ইকোলজি নিজ। ভালো করে যদি এই ছবিটা আছে, চারটে পাঁচটা ছবি খুব ইম্পর্টেন্ট, তোমার ডিফারেন্স করে দিয়েছে জিনিসটা কত সুন্দর হবে দেখো। আর মুছে যাবে দেখো ভালো করে, মানে যে জায়গাটা আলাদা নিয়েছি দেখো। এও পাখি একটা এর এর এইটুকু লেভেল, এর লেভেলটা একটু বেশি, এর লেভেলটা দেখো এতটুকু দিই এ, মানে এই পাটা এত বড় একটু থাকার জন্য এই লেভেল। আবার দেখো এর পা বড় হলো কি, এই পা ছোট, গলা কত দূর, এই এতটা খেতে পারে। আবার দেখো পা বড় গলা বড়, এই এতটা পর্যন্ত তার ইকুলিতে নিয়ে যাচ্ছে এতটা, মানে এই লেভেলে যে যেই পুষ্টি থাকবে তার সাথে তার, ঠিক আছে। কিন্তু এই পাখি কখন এটা খেতে পারবে না, এই পাখি কখন এই লেভেলে খেতে, আর এই লেভেলে খাবার খেতে পারবে না। তার দেখো প্রকৃতিতে প্রতিটা মানে জীব উদ্ভিদ বা প্রাণী প্রজাতির একটা আলাদা আলাদা ইকুলিকে নিয়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে ইন্টারাকশন করতে পারে না। একবার তো মানুষ, মানুষ ভয়ানক, ঠিক আছে, এটা মনে রাখবে। সে সবই কথা, যে মানুষ এই পাখিও খেয়ে নিবে, সে এবার তলা বন্ধ চলে যাবে, মানে মানুষ সর্বভূম। কিন্তু প্রকৃতি জীবনে না, প্রকৃতি সবার জন্য আলাদা করে রেখেছে, ঠিক আছে। কিন্তু মানুষ কিন্তু আমার মনে হয় প্রকৃতিকে নয়, মানুষ অন্য জগৎ থেকে এসেছে, ঠিক আছে। কেন বলতো, মানুষ সবই করতেছে, সে সবার দিকে ঘুরে গেছে, সে সবার তলে ভিড়ছে। কিন্তু অন্যান্য দেখো, অন্যান্য প্রাণী দেখো তার নিজস্ব একটা লেভেল আছে। তুমি দেখো হরিণ সে সারা ঘাসি খাবে, গরু সে যে ঘাসি খাচ্ছে, সে কখন মাংস খাবে না। বাঘ তো সে মাংস খাবে, বাঘ কখন ঘাস খাবে না। এই মানে একটা জিনিস ভাগ করে দিয়েছে, যদি তুমি তোমার তোমার এইটা খাবার, তুমি এইটা খাবে, তাহলে তবেই তো প্রকৃতি বেঁচে থাকতে পারবে না। মানুষ আর প্রকৃতি থেকে ভয়ানক হয়ে যাচ্ছে, মানুষ আর সবই খাচ্ছে। মানুষ অ্যাকচুয়ালি মানুষ দেখবে বেশি দিন টিকবে, কেন বলতো, এই কারণ টিকবে, মানুষ সবই খাচ্ছে। সে আজকে মানে আজকে সে পাখি পাখি খেলতে পারে, আর ঘাসও খেয়ে নিতে পারছে, মানে ঘাস বলতে পাতা শাক সবজি যে হচ্ছে সবই খাচ্ছে, ঠিক আছে। এরকম বলছে নিচটা, তাহলে বুঝতে পারলে ইকোলিকে নিচ বলতে যে একটা বাস্তবতা কোনো প্রাণী তার নিজস্ব, যে প্রাণীর জীবধারণ উপায় নিচ বলে, যেসব প্রাণী তার যে প্রাণী তার বাসভূমি যে এলাকায় থেকে তার প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে পারে তাকে তাকে নিজ বলে। মানে একটা নির্দিষ্ট প্রাণী তার নির্দিষ্ট এলাকাতে পুষ্টিমূলক সুযোগ করে তার জীবনযাপন করে, তাকে নিজ। থ্যাংক ইউ। তা থ্যাংক ইউ তার বুঝতে হলো কম্পিউটার আমাদের তাহলে একটা ইকোসিস্টেম, আমার দুটো পার্টের মধ্যে কমপ্লিট করলাম। ইকোসিস্টেম এই পার্টে অনেক ইম্পর্টেন্ট টপিক আছে, তাই তোমাদের দিলাম। দেখো আগেরটা তো ঠিক ছিল, আগে তো সেখানে ভালো পড়বে, কিন্তু যারা দেখো আগে ভিডিওটা আগে আগে দেখো, আগে ইকোলজি প্রথম দুইটা দেখবে, তারপরে এটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা আজ ইকোসিস্টেম কমপ্লিট করলাম, পদিন ফুড চেনটা করবো, ঠিক আছে। দেখো আমি চাই পরীক্ষা হোক না হোক, আমার সিলেবাস কমপ্লিট থাকুক, তোমার যখন পড়বে তোমার পড়ার মতো করো। এখন তোমাদের পড়ার তো যার ইচ্ছা আছে পড়ো, কেন বলতে আছি যে একটা পরীক্ষা হবে কিনা ঠিক নেই, তারপর অনেকে সন্দেহ আছে। যদি শোনো পরীক্ষা যদি হয়ে যায় না, কুল কিনা পাবে না, কেন যে সিলেবাস আছে তোমাদের না, ডিপলি সিলেবাস, এটা শুধু যে পরিবেশ নয়, এটা অনেক কিছু আছে। শুধু পরিবেশের সাথে মানে সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, তোমার ফিজিক্স কেমিস্ট্রি সবই ঢুকিয়ে দিয়েছে, ভূগোল জিওগ্রাফি সব, এখানে ফরেস্ট, ওশান, মাউন্টেন, রিভার, লেক, মানে তুমি কত বড় সবই আছে, ঠিক আছে। এই জন্য ঠিক করে পড়ো ভালো করে, দিনে একটা সময় নিশ্চয় পড়ো, তারপরে অন্য পরীক্ষা যে প্রিপারেশন নিয়ে থাকো সেটাও পড়ো, তার সঙ্গে এটাও পড়ো, যেহেতু তুমি ডিলেট করেছো, ঠিক আছে। এটা মনে রাখো, 1 লাখ টাকা 70-80 হাজার টাকা খরচ করে পড়াশোনা করেছো, সেইভাবে তোমার মোটিভেশন পড়াশোনা করো। থ্যাংক ইউ। ভালো থাকো, যদি জার্নি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।